ছাত্রছাত্রীরা, তোমরা সবাই সুস্থ আছো এবং আগের ক্লাস ভালো করে দেখে শিখে নিয়েছো। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে কিভাবে লেখ কাগজে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয়। আজকে সেই ধারণার সাহায্য নিয়ে বাস্তব সমস্যায় কি করে লেখের বা লেখচিত্রের প্রয়োগ আমরা করতে পারি সেটা শিখব। তবে আগের ক্লাসের ব্যাপারটা আমরা একবার রিভিশন করে নেই। আগের ক্লাসে আমরা পড়েছিলাম দুটি পরস্পর ছেদী লম্ব সরলরেখা এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড, এইগুলোকে বলা হয় অক্ষ। এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ বলবো, এটাকে বলবো ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু। এক্স অক্ষের ওপর এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এগুলো তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা একবার মিলিয়ে নাও আমার সঙ্গে। এবং মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a0 ধরা হয়, অর্থাৎ যেখানে a পজিটিভ, এদিকে -a0 ধরা হয়, ওপরের দিকে 0, b ধরা হয়, নিচের দিকে 0, b ধরা হয়। আমরা আগের ক্লাসে এগুলো সব শিখেছি। এবং এক্স ও ওয়াই এই অঞ্চলকে বলা হয় প্রথম পাদ। প্রথম পাদে উভয় বিন্দুই ধনাত্মক, অর্থাৎ এ বি। প্রথম পাদে যে বিন্দুটি থাকে তার এক্স এবং ওয়াই প্রত্যেকেই ধনাত্মক হয়। দ্বিতীয় পাদের ক্ষেত্রে কি হয়? এক্স ঋণাত্মক হয় এবং ওয়াই ধনাত্মক হয়। এক্স ঋণাত্মক, ওয়াই ধনাত্মক। তৃতীয় পাদে যে সকল বিন্দুর গঠন মাইনাসে -বি হয়, সেই সমস্ত বিন্দু তৃতীয় পাদে অবস্থিত হয়। আর চতুর্থ পাদে অবস্থিত বিন্দুর আকৃতি হয় বা আকার হয় a, -বি, এই প্রকৃতির দেখতে হয়। তোমরা এগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। আজকে আমরা এই বিন্দুর অবস্থানের সাহায্য নিয়ে বাস্তব সমস্যাতে কিভাবে সমীকরণ তৈরি করতে হয় এবং তার দুটি সহসমীকরণ মিলে বা একাধিক সহসমীকরণ মিলে আমরা কি করে সমাধান করব সেটা দেখা হবে। ধরো তুমি দোকানে গিয়ে দুটি গ্রাফ খাতা এবং 3টি পেন্সিল মিলে 15 টাকা বা 16 টাকা খরচ করেছ। কি? দুটি গ্রাফ খাতা এবং 3টি পেন্সিল টাকায় কিনেছ। একে আমরা কি করে লেখচিত্রের আকার দেব, এই ব্যাপারটা আমরা আজকের ক্লাসে শিখব। দুটি গ্রাফ খাতাকে আমরা প্রতিটি গ্রাফ খাতার দাম যদি এক্স টাকা হয় এবং প্রতিটি গ্রাফ খাতার দাম এক্স টাকা
এবং প্রতিটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে দুটি গ্রাফ খাতা 2x টাকা এবং 3টি পেন্সিল 3y টাকা মিলে মোট তোমাদের 16 টাকা খরচ হয়েছে। তাহলে আমরা কি পেলাম? দুটি ভিন্ন চলরাশি বিশিষ্ট একটি একঘাত সমীকরণ পেলাম, যাকে এই বাস্তব সমস্যার গাণিতিক প্রকাশ অর্থাৎ বীজগাণিতিক প্রকাশ এই আকারে করা হয়। এবং আমরা এর আগে অন্যান্য ক্লাসেও আগের ক্লাসগুলোতে এ ধরনের সমস্যা করেছি। তাহলে আরেকবার আমরা দেখে নেই, দুটি গ্রাফ খাতা এবং 3টি পেন্সিল অর্থাৎ প্রতিটি গ্রাফ খাতার মূল্য x টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা হলে মোট 2x plus 3y equals to 16 এই সমীকরণ আমরা পেলাম। এই সমীকরণকে বলা হবে দুই চলরাশি বিশিষ্ট একঘাত সমীকরণ। তাহলে আমরা দুই চলরাশি বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ আকার কি পাই? ax plus by equal to c, যেখানে a b c ধ্রুবক রাশি এবং এরা বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো এই আকৃতির ax plus by equal to c এই আকৃতির সমীকরণ বা এই আকারের সমীকরণ, যেখানে x এবং y চলরাশি, a b c ধ্রুবক রাশি, এই ধরনের সমীকরণকে বলা হয় দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এবার আমরা এই সমীকরণকে এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখব। এখন দেখো, এই সমীকরণ থেকে আমরা এভাবে লিখতে পারি 3y equal to 16 minus 2x or y equal to 16 minus 2x by 3। তাহলে একঘাত সমীকরণের দুইচল বিশিষ্ট সমীকরণ থেকে আমরা যে কোনো একটি চলরাশিকে বাম দিকে এবং একটি চলরাশিকে ডান দিকে নিয়ে এই আকারে পরিবর্তন করব। এরপর আমরা কমপক্ষে 3টি বিন্দুর অবস্থান নির্ণয় করব। 3টি বিন্দু, কমপক্ষে 3টি বিন্দুর, কারণ 2টি বিন্দু হলে লেখকাগজে আমরা একটি রেখাংশ বা সরলরেখা অঙ্কন করতে পারবো, কিন্তু 3টি বিন্দু হলে এই সরলরেখাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা হয় এবং তার জন্য এই সরলরেখাটা সঠিক কিনা সেটা ভেরিফাই করা হয়। দেখো, যদি দুটো বিন্দু এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু এদিকে থাকে তবুও একটি রেখাংশ পাওয়া যাবে, যদি এখানে থাকে বিন্দুটি তাহলেও কিন্তু রেখাংশ পাওয়া যাবে। আমাদের এই সমীকরণের জন্য প্রকৃত সমীকরণ কোনটি সেটা কিন্তু আমরা বিচার করতে পারিনি, কিন্তু যদি আমরা 3টি বিন্দু নেই কমপক্ষে, তাহলে এই নির্দিষ্ট সরলরেখাই হবে, কারণ সেক্ষেত্রে এই সরলরেখাটা দিয়ে এই 3টে সরল বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখাই অঙ্কন করা যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে এই সরলরেখা আসা সম্ভব হবে না। তাহলে 3টে বিন্দু নেওয়া হবে এই কারণে যে সরলরেখা তৈরি করলাম তাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য। এখন দেখো, কমপক্ষে 3টি বিন্দু আমরা কিভাবে পছন্দ করব বা নির্ণয় করব। ডান দিকে যে চলরাশি থাকে সেই চলরাশির মান নিজের থেকে ধরতে হয়। আমরা যদি x equals to 0 বসাই, তাহলে 16 minus 0 equal to 16 by 3, যেটা ডিভিজিবল নয় 3 দিয়ে, অর্থাৎ ভাগ করা যায় না। তাহলে এমন সংখ্যা আমরা নিজের থেকে পছন্দ করব যার জন্য একে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যায় মান পেতে পারি, যেটা হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা 0। এবার আমি যেই 1 ধরবো, দেখো 2 into 1 এ 2, 16 থেকে 2 বাদ দিলে হয় 14কে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি না, পারলে তাহলে সেখানে ভগ্নাংশ আসে। ভগ্নাংশ নিয়েও লেখচিত্র অঙ্কন করা যায়,
কিন্তু তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে, আরো এগিয়ে যাবে, সেই সময় যে কোনো মান নিয়েই তোমরা স্কেলের ওপর বসিয়ে করতে পারবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমরা নতুন শিখছো, তাই আমি চাইবো, বা এটা সাধারণত এটাই নিয়ম, যে পূর্ণ সংখ্যায় মানগুলোকে তোমরা বার করবে। আমরা যার জন্য এর মান, এক্স এর মান 3 ধরবো। যদি এক্স এর মান আমরা 3 ধরি, তবে দেখো 3 টু যার 6, যদি 3 ধরি তাহলে 3 টু যার 6, 16 থেকে 6 বাদ দিলে হয় 10, 10 কে 3 দিয়ে ডিভাইড করলে মেলে না, তাহলে আমরা 4 ধরবো। 4 ধরলে কি হয়, 4 টু যার 8, 8 যদি বাদ দেই তাও কিন্তু এক্ষেত্রে মিলবে না। তাহলে আমরা 5 ধরি, 5 টু যার, দেখো 5 ধরলাম এক্স এর মান, এক্স এর মান কত ধরলাম, 5। 5 ধরলে 5 দুগুণে 10, 16 থেকে 10 বাদ দিলাম, কত হয়, 16 থেকে 10 বাদ দিলে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 5 ধরলাম, 2 পেলাম। যদি ধরো আমরা 8 ধরি, 8 দুগুণে কত, 16, 16 থেকে 16 বাদ দিলে হয় 0, 0 কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 0। আমরা তাহলে এটা ধরে নিলাম, তাহলে 8 ধরলে পেলাম কত, 8 ধরে পেলাম আমরা যে মানটা, সেটা হচ্ছে 0। এবার আমরা 2 ধরতে চাইছি। 2 ধরলে 2 দুগুণে 4, দেখো 2 ধরছি, 2 দুগুণে 4, 16 থেকে 4 বাদ দিলে হয় 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে হয় কত, 4। কিন্তু আমরা যদি 5 ধরি, 5 ধরেছি, আবার -5 ধরতে পারি, -5 ধরলে কত হবে, 10, 5 দুগুণে 10, 16 আর 10 26, দেখো 26 কে 3 দিয়ে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা আমরা পাই না, তাই এই মান এক্ষেত্রে ধরবো না। তাহলে আমাদের এখানে দেখো 3টে মান পাওয়া গেছে। এই মানের সাপেক্ষে বিন্দুগুলি হলো 5, 2, আগে এক্স এর মান, পরে ওয়াই এর মান, পরেরটা হচ্ছে 8, 0, তারপরেরটা হচ্ছে 2, 4। এই বিন্দুগুলি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা নিজেরা একটা সমীকরণ ধরে নিয়েছিলাম বা তৈরি করেছিলাম, সেই সমীকরণকে এবার আমরা লেখচিত্রের আকৃতিতে প্রকাশ করব। দেখো 5, 2, 1, 2, 3, 4, 5, 5, 1, 2, তাহলে এই বিন্দুটি হলো 5, 2। পরেরটা 8, 0, 5, 6, 7, 8, 8, 0, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8, 0। পরেরটা কি আছে, পরের বিন্দু আছে 2, 4, 1, 2, 1, 2, 3, 4। আমরা 3টে বিন্দু পেয়েছি এবং এই 3টে বিন্দুকে সংযোগ করলে একটি সরলরেখা পেলাম। এই সরলরেখাকে আমরা এবি নামকরণ করতে পারি, অর্থাৎ 1 নম্বর সমীকরণের লেখচিত্রের আকার হচ্ছে এবি, যা একটি সরলরেখাকে চিহ্নিত করে বা সূচিত করে। তাহলে এরকম ভাবে যে কোনো সমীকরণই দেওয়া থাকুক না কেন, যে সমীকরণগুলোকে আমরা সরলরেখার আকারে বা একঘাত বিশিষ্ট সমীকরণে প্রকাশ করতে পারি, সেই সমীকরণে দিয়ে আমরা একটা লেখচিত্রের আকৃতি পাবো, যেটা হচ্ছে সরলরেখা। এই সরলরেখার উপর কমপক্ষে 3টে বিন্দু না নিয়েও আমরা কিন্তু চতুর্থ বিন্দু, পঞ্চম বিন্দু, এরকম ভাবে অসংখ্য অসংখ্য বিন্দু বার করতে পারি। আমরা এর পরে দেখব, যদি কোনো চলরাশি বা একটি চলরাশির একঘাত বিশিষ্ট সমীকরণ যদি আমরা তৈরি করি, যেমন x = 5, একটি চলরাশির একঘাত বিশিষ্ট সমীকরণ, সেই সমীকরণের আকৃতি কেমন হবে আমরা একটু বুঝে নেই। দেখো x, y, এক্ষেত্রে দেখো x এর ভ্যালু 5,
যখন ওয়াই 0, এক্স এর ভ্যালু 5 যখন ওয়াই 2, এক্স এর ভ্যালু 5 যখন ওয়াই -2। ওয়াই এর সকল মানের জন্য এর এই চলরাশির বা এই সমীকরণের মান দাঁড়ায় x = 5। তাহলে দেখো আমরা এই লেখচিত্রের বিন্দুগুলো কি কি, 5 0, 5 2, 5 -2। তাহলে তার 1 2 3 4 5, 5 0 এই বিন্দুটি, 5 2 এই বিন্দুটি, 5 -2 এই বিন্দুটি। এবার এদেরকে যোগ করলে আমরা একটা সরলরেখা পাই। যে সরলরেখাটির একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে x = ধ্রুব রাশির সমীকরণের বৈশিষ্ট্য কি, ওয়াই অক্ষের সমান্তরাল। অনুরূপে আমরা যদি y = 2 একটি সরলরেখা অঙ্কন করি বা এই লেখচিত্রের গ্রাফ অঙ্কন করি, তাহলে কিন্তু আমরা পাবো y x, x এর মান 0 হলেও y 2, x এর মান 2 হলে 2, x এর মান -2 হলেও 2। তাহলে বিন্দুগুলো পাবো 0 2, 2 2 এবং -2 2। দেখো 0 2 1 2, 2 2 এবং -2 -2। সেক্ষেত্রে সমীকরণটি দাঁড়াবে, দেখো লক্ষ্য করে, সমীকরণটি দাঁড়ালো x অক্ষের সমান্তরাল। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা একটি বিশেষ নিয়ম মনে রাখবে। সেই নিয়মটা কি, যে x = ধ্রুবক হলে এর লেখচিত্রের সমীকরণ y অক্ষের সমান্তরাল, এবং যদি y = ধ্রুবক হয় তাহলে তার লেখচিত্র x অক্ষের সমান্তরাল। তোমরা এগুলো মনে রাখবে ভালো করে। আর আমরা বিন্দু বসালাম, বিন্দু বসিয়ে এটা একটু মনে রাখবে যে যদি x = ধ্রুবক হয়, সেই তার সমীকরণ বা তার অনুরূপ সমীকরণ যেটা তৈরি হবে সেটা কি, y অক্ষের সমান্তরাল। আর y = ধ্রুবক হলে, ধ্রুবক মানে y = 5 6 7 8 -1 -2 যে কোনো কিছু হতে পারে, যার জন্য সমীকরণটা কি হবে, x অক্ষের সমান্তরাল হবে। এবার আমরা দেখব যে দুটি সহসমীকরণ মিলে সমীকরণের কি তৈরি করা যায়। আমরা এবার দুটি সহসমীকরণ নেব। তাহলে আমরা এখান থেকে দুটি খাতা এবং 3টে পেন্সিলের দাম এইভাবে হিসেব করে আমরা এখান থেকে y = বার করেছিলাম 16 - 2x/30। সেক্ষেত্রে এরকম একটা AB আকৃতির সমীকরণ আমরা পেয়েছি। আমরা সেটা AB আকৃতির এমন একটা সমীকরণ পেয়েছি, AB আকৃতির। এখানে 5 2 একটা বিন্দু, আর একটা হচ্ছে 8 0 একটা বিন্দু, আর একটা হচ্ছে 2 4 একটা বিন্দু দিয়ে আমরা একটা সমীকরণ এই লেখচিত্রের অঙ্কন করেছি। এবার ধরো আরো একটা সমীকরণ আমাদের তৈরি করতে হবে। সেক্ষেত্রে তোমাকে বলা হলো যে 3টি খাতা, কিংবা সেক্ষেত্রে বলা হলো 5টি গ্রাফ খাতা, 5টি খাতা এবং 3টি পেন্সিল। 5টি গ্রাফ খাতা এবং 4টি পেন্সিল একত্রে দাম 33 টাকা। তাহলে 5টি খাতার জন্য কত, প্রতিটি খাতা আমরা কত ধরেছিলাম, x, পরেরটায় 4টি পেন্সিল 4y = 33 বা 33 টাকা পেলাম। একই রকম ভাবে বার করো, or 4y = 33 - 5x, or
y ইকুয়াল টু 33 মাইনাস 5x/4। এবার আমরা আবার পয়েন্টগুলো বসানোর চেষ্টা করি বা তৈরি করি x y। লক্ষ্য করো x ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি হবে 33/4, যেটা 33 কে 4 দিয়ে ডিভাইড করা যায় না। আমরা এবার x এর মান যদি 1 ধরি, x এর মান 1 ধরলাম, তাহলে 5 এর থেকে 5, 33 থেকে 5 বাদ দিলে কত হয় 28, 28 কে 4 দিয়ে ভাগ করলে 7। আমরা তাহলে এর জন্য 1 এর জন্য মান কত পেলাম 7। ধরো 2 ধরছি, 5 দুগুণে 10, 33 থেকে 10 বাদ গেলে 23, 23 কে 4 দিয়ে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাই না, তাহলে আমরা এটা নেব না। এবার ধরো 5 ধরলাম, 5 পাঁচা 25, 5 ধরলে 5 পাঁচা 25, 33 থেকে 25 বাদ দিলে কত হয় 33 থেকে 25 বাদ দিলে 8, 33 থেকে 25 বাদ দিলে 8, তাই 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে 5 ধরলে আমরা পেলাম 2। এবার 6 7 ধরো, 5 7 35, 33 থেকে 35 বাদ দিলে -2, -2/4, ভগ্নাংশ আসে সেটাও ধরবো না। এবার আমরা 9 ধরলাম, 5 9 45, 33 থেকে 45 বাদ দিলে -12, -12 কে 4 দিয়ে ভাগ করলে -3। তাহলে আমরা বিন্দুগুলো কি পেলাম 1 7 5 2 এবং 9 -3। বিন্দুগুলো এবার বসাবো। 1 7 দেখো 1 1 2 3 4 5 6 7, 1 7, তারপরে 5 2, 5 2 বিন্দু আমরা পেয়ে গেছি আগেই, আর 9 3, 8 9 1 2 3। আমরা তিনটি বিন্দু যদি সংযোগ করি তাহলে দেখো এরকম একটি সরলরেখা পাবো, যে সরলরেখার নাম হয়তো আমরা CD দিতে পারি। এই CD সরলরেখা পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছাত্রছাত্রীরা দেখো, যখন দুটি চলরাশি বিশিষ্ট একঘাত সমীকরণ, একঘাত আকৃতির দুটি সমীকরণ পাশাপাশি থাকে, তখন সেই সমীকরণ দুটোকে পরস্পর সহ সমীকরণ বলা হয়। অর্থাৎ সমীকরণ 1 এবং সমীকরণ 2 পরস্পরকে সহ সমীকরণ বলা হয়। তাহলে দুটি সহ সমীকরণ পেলে আমরা লেখ কাগজের মধ্যে যদি তাকে প্রতিষ্ঠা করি দুটি সরলরেখা পাবো। দুটি সরলরেখা হতে পারে পরস্পর সমান্তরাল অথবা পরস্পর ছেদি। যদি সরলরেখা দুটি পরস্পর ছেদি হয় তাহলে তাদের দিয়ে একটা সমাধান বিন্দু তৈরি হয়। সমাধান বিন্দুটি কোনটি? যে বিন্দুতে তারা পরস্পর ছেদ করবে সেটিই হচ্ছে সমাধান বিন্দু। অর্থাৎ এই সমীকরণ দুটির সমাধান হচ্ছে পি বিন্দু, যেখানে x এর মান হচ্ছে 5 এবং y এর মান হচ্ছে 2। অর্থাৎ তোমার এই দুটো সহ সমীকরণকে সিদ্ধ করতে গেলে আমার x এর মান 5ই হতে হবে এবং y এর মান 2ই হতে হবে। অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রেই খাতার দাম ছিল 5 টাকা করে, প্রতিটি খাতার দাম ছিল 5 টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম ছিল 2 টাকা করে। আমরা একটু মিলিয়ে নিই, দুটি খাতার দাম 10 টাকা এবং দুটি পেন্সিলের দাম 6 টাকা, 10 আর 6 16 টাকা। এক্ষেত্রে দেখো 5টা খাতার দাম 25 টাকা এবং 4টে খাতার দাম, 4টে পেন্সিলের দাম 8 টাকা, 25 8 33 টাকা। তাহলে এইভাবে আমরা একাধিক সমীকরণকে এক জায়গায় পাশাপাশি লিখে সহ সমীকরণ তৈরি করতে পারি। তবে একাধিক বলতে দুটি সমীকরণ কমপক্ষে নেওয়া হয়। তাহলে দুটি সমীকরণ যদি আমরা এক জায়গায় নেই তাহলে তার থেকে আমরা একটা সমাধান বিন্দু পাবো, যে সমাধান বিন্দুকে আমরা লেখচিত্রে ছেদ বিন্দু হিসেবে চিহ্নিত করব। আমরা এরপর 3.2 এক্সারসাইজের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। 3.2 এক্সারসাইজের বলল, এক্সারসাইজ 3.2 তে
তোমাদের এরকম বাস্তব সমস্যায় সমাধানের জন্য, ধরো তোমাদের দেওয়া আছে 3-1 বা 3-2 এক্সারসাইজ বা কোষে দেখি 3.2 বললো দুটি সংখ্যার যোগফল 80 এবং সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে দুটি সংখ্যার যোগফল 80। তাহলে মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা সমান y, অতএব x প্লাস y সমান 80। আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করতে পারবো। এবার বলল ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। তাহলে এর মধ্যে একটি সংখ্যা, এটাই বড় সংখ্যা ধরছি। তাহলে দ্বিতীয় শর্তে বলল সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ x মাইনাস ওয়াই, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলাম, তার 3 গুণ করলাম, ইকুয়াল টু বড় সংখ্যাটি থেকে 20 বেশি। দ্বিতীয় সমীকরণের প্রতিষ্ঠা করলাম, এটা 3x মাইনাস 3y ইকুয়াল টু x প্লাস 20 or 2x ইকুয়াল টু 20 প্লাস 3y or x ইকুয়ালস টু, আমরা কি পাবো, 20 প্লাস 3y বাই 2। এক্ষেত্রে x আর y এর অনুরূপ বিন্দুগুলি বার করব, এক্ষেত্রে x y এর অনুরূপ বিন্দুগুলো বার করে নেব। তাহলে দেখো এটা দুটো চলরাশি বিশিষ্ট একঘাত সমীকরণ, এক্ষেত্রেও দুটি চলরাশি বিশিষ্ট একঘাত সমীকরণ। তারা পরস্পর, এদেরকে সহসমীকরণ বলা হবে এবং এই সমীকরণের অনুরূপ লেখচিত্র অঙ্কন করতে হবে, এই সমীকরণের অনুরূপ লেখচিত্র অঙ্কন করতে হবে, করে তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে নির্ণেয় সমাধান বিন্দু এবং সেখান থেকেই আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা পেতে পারি। ধরো এক্ষেত্রে আমরা এই সমীকরণকে আগে বার করি। x ইকুয়ালস টু যদি 1 হয়, x ইকুয়ালস টু 1 হলে 3, তাহলে 23কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে এই যদি আমরা 2 ধরি, 3 দুগুণী 6, লক্ষ্য করো 3 দুগুণী 6, 26। তাহলে y এর মান 2 ধরছি, x এর মান পাচ্ছি 13। y এর মান যদি 10 ধরি, দেখো 10 ধরলে কত হয়, 10 ধরলে হবে 3 10 30, 30 কুড়ি 50, 25 পাবো। একটু ছোট ধরি, y এর মান যদি 4 ধরি, 3 ছেড়া 12, 12 32, তাহলে এটা 16। y এর মান যদি কোনো মাইনাস সংখ্যা ধরি, মাইনাস সংখ্যা ধরলে কি আসবে, মাইনাস সংখ্যা ধরলে ধরো -2 ধরলাম, -2 ধরলে কত আসবে, -6, তাহলে এটা আসবে 7। তাহলে বিন্দুগুলি কি কি আসবে, 13 2, 16 4 এবং 7 -2। আমরা এক্ষেত্রে এটা করতে পারি y ইকুয়াল টু 80 মাইনাস x এর যে কোনো মান ধরো, একটু বড় বড় মান ধরো। x এর মান যদি 20 ধরো, এটা আসবে 60, 40 ধরলে এটা আসবে 40, আর এটা যদি 25 30 ধরো, 30 ধরলে 50। তাহলে এরকম ভাবে এক্ষেত্রে বিন্দু কি আসবে, 20 60, 40 40 এবং 30 50। এই বিন্দুগুলো আসলো। এক্ষেত্রে কি আসলো, এই বিন্দুগুলো আসলো। এই দুটো বিন্দুর যদি সমাধান করি তাহলে আমরা কি দেখতে পাবো,
দুটোকে সমীকরণ আকারে আঁকতে হবে একে নিয়ে। যে বিন্দুতে পরস্পর ছেদ করবে সেটাই সমাধান বিন্দু, এবং সমাধান বিন্দু থেকে তোমরা কিন্তু সমাধান করতে পারো। অন্যথায় তোমরা যদি দেখো যে এমন বড় বড় সংখ্যা চলে এসছে, পাশে তোমরা সমাধান করে নিতে পারো। যেমন x প্লাস ওয়াই 80, আর এক্ষেত্রে x এর মান এক্ষেত্রে বসাও। x এর মান হচ্ছে 20 প্লাস 3y বাই 2 প্লাস y ইকুয়াল টু 80। তাহলে 20 প্লাস 5y ইকুয়াল টু 160, और 5y equal to 140, और y equal to 140 by 5, 5 দুগুণে 10, 5 এটা 40। তাহলে y equal to 28 ধরলে, তাহলে বিন্দুটি আসবে y equal to 28 ধরলে 2, 28 বাদ দাও, 2 আর 3, 52। তাহলে সমীকরণ দুটো সমাধান করলে 52 এবং 28 পয়েন্টে, দেখো এক্ষেত্রে কি হয়, x এর মান 52 ধরলে y এর মান 28 আসে। আর x এর মান 52 ধরো, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, প্লাস y এর মান 28 ধরছি, 3 8 24 এর 4, হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, 30, 4, 104 বাই 2 সমান হচ্ছে 52। তাহলে এক্ষেত্রেও দেখো 5228 পাবো। তাহলে 5228, দুটো সরলরেখা 5228, এক্ষেত্রেও আমরা পেলাম 5228। সুতরাং সমীকরণের এই বিন্দুগুলোকে বসালে আমরা যে সমীকরণটা পাবো তাকে 52,28 পয়েন্টে পরস্পর ছেদ করবে, সেটাই হবে নির্ণেয় সমীকরণ। আমি বিন্দুগুলো তোমাদের বার করে দিলাম, তোমরা লেখো কাগজ নেবে, এরকম ভাবে লেখো কাগজ পাবে। এই লেখো কাগজের ক্ষেত্রে বিন্দুগুলোকে বসালে যেহেতু বড় বড় বিন্দু এসছে, তাই একটু এরকম কোণার দিক থেকে নেবে। তাহলে 10, 20, 30, 40, 50 এরকম ভাবে এক কোণা থেকে দুটো পরস্পর লম্ব অক্ষ নেবে, তাহলে x অক্ষ y অক্ষ পাবে। এবং 10, 20 এই বড় বড় দাগগুলো দেখো, 10, 20, 30, 40, 50 এবং 10, 20, 28 এই কাছাকাছি আসবে। এরকম ভাবে দুটি সরল রেখা আসবে, তাদের সমাধান বিন্দুতে দেখো 52,28, অর্থাৎ 52, 28, 52, 28 দুটো সমীকরণ থেকেই পেয়েছি। তাই ওটা সাধারণ বিন্দু এবং ওটি এই দুটো সমীকরণের সমাধান, যে কারণের জন্য আমরা বলতে পারবো যে বড় সংখ্যাটি হচ্ছে 52 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 28। যদি সমীকরণের মধ্যে বড় কোনো সংখ্যা চলে আসে, তাহলে পাশে তোমরা এরকম করে সমাধান করে নিয়েও নির্দিষ্ট বিন্দুটি বার করতে পারো। আমরা আরো একটি সমীকরণ, আরো একটি এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রবলেম করি, দেখা যায়। যদি কোনো সমীকরণে দেখো 5 7 নম্বর সমীকরণের আকৃতি আছে x by 3 plus y by 4 equals to 0, তাহলে কি করবে? or y by 4 equal to minus x by 3, or y equal to minus 4x by 3। বিন্দুগুলো বার করো, x y, x এর মান 0 ধরলে 0, যে কোনো 3 এর গুণিতক ধরো, 3 ধরলে -4 এবং -3 ধরলে 4। তাহলে বিন্দুগুলো কি পেলাম? 0 0, 3 -4, -3 4। আমরা লেখচিত্র অঙ্কন করি। দুটি পরস্পর ছেদি সরল রেখা x ও x ড্যাশ, আর দিস ইজ y ও y ড্যাশ। বিন্দুগুলোর স্থানাঙ্ক বসাই, 0 0, 3 -4, 1 2 3, -4, 1 2 3 4, that is 3 -4, আর -3 4, 1 2 3
1 2 3 4, তাহলে দিস ইজ -3 4। তাহলে আমরা তিনটি বিন্দু পেলাম, এই তিনটি বিন্দুকে সংযোগ করলে একটি সরলরেখা পেলাম, যে সরলরেখার নাম আমরা এবি দিতে পারি এবং লেখার সময় লিখবে এবি সরলরেখাটি প্রদত্ত সমীকরণকে সূচিত করে। এই সরলরেখার একটি বৈশিষ্ট্য আছে, দেখো, যদি ডান দিকে শূন্য থাকে, অর্থাৎ ধ্রুবক পদটি শূন্য হয়, একঘাত দ্বিচল বিশিষ্ট একঘাত সমীকরণে ধ্রুবক পদটি শূন্য হয়, তাহলে অবশ্যই সেই সমীকরণটি মূল বিন্দুগামী হবে, এটা মনে রাখবে। দেখো, যেহেতু ডান দিকে শূন্য এসেছে, তাই এই সমীকরণটি অবশ্যই মূল বিন্দুগামী হবে। আমরা এরকমভাবে এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্কর সমাধান বাস্তব সমস্যায় প্রয়োগ করে তার লেখচিত্র অঙ্কন করলাম। তোমরা বাড়িতে এই 3.2 এক্সারসাইজের সমস্ত প্রবলেমগুলোকে নিজেরা আগে সমীকরণগুলোকে, বাস্তব সমস্যাগুলোকে বীজগাণিতিক সমীকরণে প্রতিষ্ঠা করবে এবং সেখান থেকে সমাধান করবে। যদি একটি সমীকরণ থাকে তাহলে একটি লেখচিত্র পাবে, একটি সরলরেখা পাবে, এবং যদি দুটি সমীকরণ থাকে তাহলে তারা পরস্পর সহ সমীকরণ তৈরি করবে এবং সহ সমীকরণ সমাধান করলে তাদের একটি সাধারণ বিন্দু পাবে, তাহলে সরলরেখাগুলোর একটা সমাধান আসবে, ছেদ বিন্দু আসবে, সেই ছেদ বিন্দুই সমাধান বিন্দু হিসেবে চিহ্নিত।